1556 সাল বাংলা, বিহার, উড়িষ্যার সিংহাসনে তখন নবাব সিরাজউদ্দৌলা। কিন্তু তার অগোচরে বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট বদলের খেলা শুরু হয়ে গেছে। নবাবের বিরুদ্ধে এই ষড়যন্ত্রে লিপ্ত দেশীয় রাজারা এবং গণ্যমান্য কেউকেটারা হাত মিলিয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে। রাজপ্রাসাদের ভেতর থেকেই দুর্যোগের আভাস পাচ্ছেন নবাব। দিকে দিকে ছড়িয়ে পড়া তার গুপ্তচরেরা ঘুরে বেড়াচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে ফেলার জন্য। ওই ক্লাইভের চক্রান্তে আর কারা কারা জড়িয়ে? এখনো তা জানতে পারিনি জাহাপনা। আরো কিছুদিন সময় লাগবে। দরকার পড়লে আমরা নিজেদের মধ্যে একটু যোগাযোগ রেখে না, তোমরা পরস্পরকে চেনার কোন রকম চেষ্টা করবে না। তোমাদের আসল পরিচয় শুধু আমি জানি। জি জাহাপনা। তোমরা যেতে পারো। তোমার কাজ সব থেকে কঠিন। তোমার বিপক্ষে কিন্তু পৃথিবীর সবচেয়ে ধুরন্ধর ব্যক্তি। জাহাপনা, আপনি জানেন তাকে টক্কর দেওয়ার মতো ক্ষমতা আমার আছে। কিন্তু চিন্তা করবেন না জাহাপনা, গোপালকে ঠকাবে গোপালেরই ঘরের লোক। বহুত খুব, বহুত খুব। কিন্তু কে সে? মন্ত্রী, সেনাপতি, নাকি গোপালেরই কোনো কেউ? একটু ধৈর্য ধরুন, পরে সব বলবো। ঠিক আছে, ঠিক আছে, এখন বেরিয়ে পড়ো। জি জাহাপনা। মহারাজের এত বড় বিদূষকের আজ কি হাল দেখো। চল 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 রামা, জোরে জোরে, আরো জোরে। গিন্নি, ও গিন্নি, ক্ষান্ত দাও, ক্ষান্ত দাও গিন্নি, ক্ষান্ত দাও গিন্নি। বাঁচাও, কোথায় আছো? বাঁচাও। মহারাজের প্রিয় গোপাল ভাঁড় আজ রাস্তায় ছুটছে। ভালো তা গোপাল, আজ কার বুক থেকে ঘুম থেকে উঠেছিলে? আমি তো গিন্নির মুখ দেখে উঠেছি, তুমি বোধহয় নিজের মুখ দেখে উঠেছ। কাল আমাকে ওজনে ঠকিয়েছিলে, আজ আমি ঠেঙিয়ে দিলাম। সদবদ নে নে রাঙা, চল হাঁটে হাঁটে হাঁটে, চল 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 চল। জোরে জোরে, আরো জোরে। 1 ঘন্টা আগে বেরিয়েছে, ওকে পথেই ধরতে হবে। ওই যে কুড়ে লোকটা। কি গোপাল দাদা এভাবে? পেছনে পেছনে যমরাজ, থোড়ি যমরানী। বলি বাড়িতে কিছু খেতে দেয় না নাকি? এই এতটুকু একটা গরুর ধাক্কা শুয়ে পড়লি। তাল পাতা শুয়ে পাই। চল রাঙা চল, চড়ে চড়ে চল, চল চল। হাট। আচ্ছা, এইখানে এসে লুকোনো হয়েছে। রাজদ্রোহ হয়েছে মহারাজ, রাজদ্রোহ। মহারাজ, মহারাজ, এই দ্রোহী নারীকে এক্ষুনি কারাগারে নিক্ষেপ করুন। তাই ভালো মহারাজ, তাই ভালো। তাতে অন্তত এই ভোরের সংসার কারাগার থেকে আমি মুক্ত
মুক্তি পাই। হ্যাঁ তা ঘটনাটা কি? মহারাজ, গোপাল গিন্নি, তুমি বলো। না না মহারাজ, মহাজনে বলেছেন নারী বাক্যে কান দিতে নেই, নারী বাক্য হাঞ্চিকা মাত্র। হাঞ্চিকা? সেটা আবার কি? আর মহাজনটাই বা কে? আগে মহাজন মানে আমি, আর হাঞ্জিকা মানে হাঁচি। এই নারী বাক্য হাঁচির মতো প্রচন্ড রোগ ছড়ায়। আমি ছড়াই না সরাই? হ্যাঁ? কার রোগ? কি রোগ? উফ, আমি কিছুই বুঝতে পারছি না। কাল বই তো আপনার এই প্রিয় ভাতটিকে প্রতিদিন সকালে কসরত করতে বলেছেন, না হলে যে ওর শরীরের কল কবজাগুলো একেবারে বিকল হয়ে যাচ্ছে। মহারাজ, চুপ! বল বলো গোপাল গিন্নি, বলো। ভালো কথায় কাজ না হওয়ায় আপনার এই ভাঁটটিকে আজ সকালে ঠেঙিয়ে বার করেছি বাড়ি থেকে। বেশ করেছো। কিন্তু মহারাজ, এই রাজ্যের লোকের সামনে স্ত্রীর তাড়া খেয়ে দৌড়নো কি আমার মতো বিখ্যাত লোকের শোভা পায়? সেটাও ঠিক। তাহলে তাহলে আর কি, এই তেলে জলে যেরকম মিশ খায় না, তেমনি গোপালও শরীর চর্চা করবে না। ও তো আমি ঘরেই করতে পারি। কিভাবে? দেখাচ্ছি। ময়না, মহারাজ, শুনলাম গোপাল নাকি ওর গিন্নির হাতে মারা গেছে। আগে আপনাকে আমার শ্রাদ্ধের নিমন্ত্রণটা করে নি, তারপরে গোপাল। মরবো। আচ্ছা, চলুন মহারাজ, চলুন। আপনাকে আমি আমার আধুনিক শরীর চর্চা দেখাই। চলুন চলুন। চল। এক হাতে তেল আর এক হাতে জল, যেমনটা আপনি ঠিক চেয়েছিলেন। এবার কি করব? কি আর করবে, ওই গোপালের মাথায় ঢালো। আমার মাথায় নয়, ওখানে ঢাললো। দারুণ দারুণ। আমিও তো এরকম ভাবে ব্যায়াম করলে পারি। আমিও তাহলে আসি মহারাজ। হ্যাঁ, এসো, একেবারে এলেই খুশি হব। মানে মানে মহারাজ রসিক মানুষ। হ্যাঁ, আর সেই রসের হাঁড়িটা তোমার মাথায় ঢেলে গায়ে লাল লাল পিঁপড়ে ছড়িয়ে দিলে আমি পরম সুখ পেতাম। কেন মহারাজ? খাজনা সব হিসেবে গন্ডগোল। মানুষটাই যে গন্ডগোলের। আমাকে এই রাত জেগে জেগে হিসেব ঠিক করতে হয়েছে, বিশ্রামের জন্য হিসেবখানায় খাট ঢোকাতে হয়েছে। আসলে শ্রীধরকে যে নবাব এত তাড়াতাড়ি হিসেব নিতে পাঠাবে সেটা বুঝতে পারিনি। না হলে আরো কিছু এদিক ওদিক। মহারাজ, গোপাল, তুমি মুখ বন্ধ করে ব্যায়াম কর। এই, চলো সব, চলো চলো, আমি বরং আমার কাজ শেষ করি। চলো।
এত সাবধানতা কিসের? নবাবের গুপ্তচর চারিদিকে ছড়িয়ে আছে, তাদের কেউ চেনে না। আপনার সিপাহীদের মধ্যেও কিন্তু তারা থাকতে পারে। কিন্তু জগৎ শেঠ তো নবাবের নিজের লোক, আর তুমি তার খাস কর্মচারী। চিঠি পড়লেই সব পরিষ্কার হয়ে যাবে মহারাজ। ঠিক আছে, ঠিক আছে, তুমি এখন এসো এসো। মহারাজ, শ্রীধর যে এখানে শুধু হিসাব পরীক্ষার জন্যই এসেছে তা কিন্তু নাও হতে পারে। মানে? নবাবকে বিনা যুদ্ধে সিংহাসন থেকে সরানো যাবে না। রণকৌশল স্থির করার সময় এসে গেছে। ক্লাইভের সঙ্গে আপনার বন্ধুত্ব আমাদের কাজে লাগবে। আশা করি আপনি ইঙ্গিত বুঝতে পেরেছেন। আজ সব হিসাব না মেলা পর্যন্ত ছাড়বো না। রাজার সাথে দেখা হয়ে গেল। শ্রীধর, ও শ্রীধর! অদ্ভুত, লোকটা কালা হয়ে গেল নাকি? দেখতে হচ্ছে। কসরত শেষ মহারাজ। কসরত? কিসের কসরত? কি হয়েছে মহারাজ? মুর্শিদাবাদ থেকে জগৎ শেঠের চিঠি এসেছে। এখানেই তো রেখেছিলাম, কোথায় গেল? মহারাজ, চিঠিতে কি ছিল? ইংরেজদের সঙ্গে মিলে নবাবকে সিংহাসনচ্যুত করার পরিকল্পনার কথা। সর্বনাশ! এই চিঠি প্রকাশ হলে তো অনেক বড় বড় মাথা বাংলার মাটিতে গড়াবে, তার মধ্যে আমার মাথাও থাকবে। মহারাজ, চিঠিটা বাগানে নিয়ে যাননি তো? না গোপাল, চিঠিটা তো এখানেই রেখেছিলাম। শ্রীধর, মন্ত্রীমশাই, সেনাপতি! এই যে শ্রীধর বাবু, কোথাও বেরোচ্ছিলেন নাকি? একটু বায়ু সেবনের জন্য। কিন্তু এসব কি? গুপ্ত সংবাদ এসেছে, আপনার জীবন বিপন্ন। সে কি? আমাকে কেউ কেন? জানি না, তবে ভয় নেই, আমার লোকেরা আপনাকে নিরাপদেই রাখবে। ওরা আপনার সাথে সাথেই থাকবে। বাড়িতে ফিরতে গিয়ে অনেকটা সময় নষ্ট করে ফেলেছি, তবে আমিও দেখছি। এত চিন্তার কি আছে মহারাজ? ওর ঘরে তল্লাশি করলেই তো হয়। শ্রীধরের কূটনৈতিক রক্ষা কবচ আছে, ওভাবে হবে না। সোজা ভাবে ওর মুখ খোলানো যাবে না, তাই নবাবের কথাটা মাথায় রাখবেন মহারাজ। শ্রীধরকে গুপ্ত হত্যা করানো হোক মহারাজ। আর তারপরে ভূত হয়ে এসে বলে দেবে চিঠিটা কোথায় রেখেছে। গোপাল, ঝগড়াটা বন্ধ করো। উপায় দিতে পারলে বলো, না হয় এসো। মহারাজ, একটা কথা। বলো। মহারাজ, এই কথা আমি আগেও বলেছি। ওই জগৎ শেঠ মির্জাফরদের ত্যাগ করুন। ওই বাঘের মুখ থেকে বাঁচতে গিয়ে কুমিরের মুখে পড়বেন না। ওই ইংরেজরা আমাদের সোনার দেশের রক্ত শোষণের জন্য এসেছে মহারাজ। গোপাল, বাড়ি যাও।
কে আপনি? আমিও আপনার মতোই নবাবের গুপ্তচর। আপনার উপর নজর রেখেছিলাম। হঠাৎ প্রহরা দেখে সন্দেহ হয় আপনার কাছে গোপন কিছু খবর এসেছে। আমাকে বলতে পারেন? তাহলে আপনি দরকার পড়লে আমরা নিজেদের মধ্যে যোগাযোগ রেখে মানে না, তোমরা পরস্পরকে চেনার কোন রকম চেষ্টা করবে না। তোমাদের আসল পরিচয় শুধু আমি জানি। থেমে গেলেন কেন শ্রীধর? আপনি বলবেন যে এখানে খাজনান হিসেবে বেশ গন্ডগোল আছে। খাজনা ছাড়ুন, অন্য কোনো খবর? আর কি খবর থাকবে? আপনি নিজেকে খুব চালাক ভাবেন না? চিঠি যখন পেলামই না, তখন পড়ে থাক এখানে। একটু আধার নামলেই বাঘ চিতা বেরোবে। ব্যাস, নবাবের কাছে সংবাদ যাবে শ্রীধর সান্ধ্য ভ্রমণে বেরিয়ে বাঘের আক্রমণে নিহত। তুই চুরি করতে এসছিস না ঘুরতে এসছিস? তাড়াতাড়ি কর। আস্তে 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 শব্দ করবেন না। আটকে গেলুম যে। আপনাকে যে আসতে মানা করিয়াছিলুম। আরে আমাকে ছাড়ো, ঘরের ভেতরে দেখো চিঠিটা কোথায় আছে। আরে এদিকে নয়, ওদিকে দেখ। হ্যাঁ হ্যাঁ, ওরে পেলি না, কিছু নেই। তোর ছাড়া কেলে পচা, তোর এত বড় সাহস, তুই আমার পিঠের ওপর পা দিচ্ছিস। কি করবো মন্ত্রী মশাই? তাইলে বেরোবো কোথা থেকে? আপনিও এরকে থাকবেন, আমিও এরকে থাকবো। চাপ! কি তুমি হাওয়া খেতে বেরিয়েছিলাম। তা আপনাকে এখানে বাঘের খাবার হিসেবে কে রেখে গেল? বোধ হয় তোমার বন্ধুরা। তবে তুমি যে এর পেছনে নেই তা বলতে পারি। আমি বুদ্ধিতে বিশ্বাস করি শ্রীধর, শক্তিতে নয়। তোমার কাছ থেকে যে চিঠি উদ্ধার সম্ভব নয়, সেটা বাকিরা বুঝলে তোমার ভোগান্তি কমে যাবে। ঠিক বলেছ, আমরা খুব ভালো বন্ধু হতে পারতাম গোপাল, কিন্তু সেটা সম্ভব নয়, কারণ আমরা দাড়িপাল্লার দুদিকে। কিন্তু আমরা সম্মানজনক শত্রু তো হতে পারি। সে তো অবশ্যই, সে তো অবশ্যই। তোমার বাড়ি এসে গেছে। তাহলে আসি, আবার দেখা হবে। বাঘের পেটে যাওয়ার থেকে এটা বরং অনেক ভালো হলো। আচ্ছা, শুভরাত্রি। তাহলে শ্রীধরের সঙ্গেও চিঠিটা নেই, ওর ঘরেও নেই। মহারাজ, শ্রীধরের বাসায় আগুন লাগিয়ে দেওয়া হোক। যদি চিঠিটা থেকেও থাকে, ধ্বংস হয়ে যাবে। আর এতক্ষণে শ্রীধর নিশ্চয়ই বাঘের পেটে চলে গেছে। মহারাজের জয় হোক। শ্রীধর বহাল তবিয়তেই আছে।
ওই বাঘে তাকে খাবার আগে আমি তাকে বাঁচিয়েছি। কি? মহারাজ, এটা ঠিক হচ্ছিল না। চুপ করো গোপাল, আমাদের পরিকল্পনায় কোনো ফাঁক ছিল না। শ্রীধর মরতো বাঘের হাতে, ওর বাড়ি জ্বালিয়ে দেওয়া হতো, ব্যাস। কিন্তু কিন্তু তোমার কারণে সব নষ্ট হয়ে গেল। কিন্তু আমি যে মহারাজকে চিনতাম সে আপনি নন। দূর হয়ে যাও তুমি, অপদার্থ ভাঁড়। রাজনীতি কি বোঝো? রাজনীতি না বুঝলেও নীতি জ্ঞান আমার টনটনে মহারাজ। তাহলে সেটা বেচেই খাও না, এখানে কেন? মহারাজের কি একই মত? হ্যাঁ, যাও, বেরিয়ে যাও। তোমার মুখ আমি দেখতে চাই না। আচ্ছা,